স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছে। স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করবে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকেই উচ্চ পর্যায়ের আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক আর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। নিজ দেশের ইতিহাস ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত বাংলাদেশের নতুন প্রজন্ম। প্রবাসী অভিভাবকদের অভিযোগ, দুবাই সহ আশেপাশের কয়েকটি প্রদেশে বাংলা মাধ্যমের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দেশ সম্পর্কে খুব বেশি জানার সুযোগ পাচ্ছেন না তাদের সন্তানরা। এসব অঞ্চলে বাংলাদেশি স্কুল চান তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। ৭০-এর দশক থেকে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। দেশটিতে বর্তমানে বাংলাদেশির বাস ১২ লাখের বেশি। অনেকেই প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নত জীবনের স্বাদ দিতে পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে গেছেন। বাংলাদেশিদের অধিকাংশই বাস করেন দুবাই, শারজা ও আজমানে। অঞ্চলগুলোতে প্রবাসী শিশু কিশোরদের সংখ্যাও কম নয়। বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এই অঞ্চলগুলোতে বসবাসরত প্রবাসীদের সন্তানরা বাধ্য হয়ে লেখাপড়া করছে ভারত, পাকিস্তান কিংবা ব্রিটিশ স্কুলে। তাদের অভিযোগ, এতে বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ হারাচ্ছে নূতন প্রজন্ম। সরকার আমাদের সাহায্য করে তাহলে অবশ্যই একটা স্কুল যদি হয়, তাহলে মিডিলে যদি হয়, দুবাই, আজমান, শারজাতেও হয়, তাহলে দেখা যাবে যে আমাদের বাচ্চাগুলো আমাদের বাংলা আমরা পড়াতে পারবো, শেখাতে পারবো এবং বাংলাদেশের যে আমাদের যে ট্রেডিশনগুলো আছে, সাংস্কৃতিক, এগুলো আমরা কিন্তু বাচ্চাদের আমরা দিতে পারবো। এমন অনেক স্টুডেন্ট এখানে পাই যারা ভিন্ন দেশি স্কুলে পড়ে, ভিন্ন ক্যারিকুলামে পড়তেছে। এখানে আসার পরে বাংলাদেশের কালচারের 90%ই জানে না। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা যে 21শে ফেব্রুয়ারি কি, মেজরিটি স্টুডেন্ট এটার জবাবে দিতে পারবে না। দেশটির আবুধাবি ও রাসেল খাইমা শহরে বাংলাদেশি স্কুল থাকলেও দূরত্বের কারণে সন্তানদের সেখানে পড়ানো অসম্ভব অনেকের জন্য। আর তাই দুবাই, শারজা ও আজমানে বাংলা মাধ্যমের স্কুল প্রতিষ্ঠার দাবি অভিভাবকদের। বাকি 5টা এমিরেট, দুবাই, শারজা, আজমান, উম আল কুওয়েন এবং ফুজারাতে কোনো বাংলাদেশি স্কুল নেই। আমাদের বাচ্চারা দেশের বাড়িতে গেলে বাংলাতে কথা বলতে পারে না, বিভিন্ন জায়গাতে গেলে ওরা ইংলিশেই কথা বলতে, কারণ এখানে যেহেতু বাংলাদেশে স্কুল নাই, সেই হিসেবে আমাদেরকে বাচ্চাদেরকে দিতে হয় ইন্ডিয়ান স্কুলে বা আরবি স্কুলে। প্রবাসীদের কথা ভেবে এসব অঞ্চলে বাংলা ভাষার স্কুল চালু করতে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান কমিউনিটি নেতাদের। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় যমুনা টিভি নিউ ইয়র্ক প্রতিনিধি আজিমুদ্দিন অভিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। করোনাকালীন ঝুঁকি নিয়ে প্রবাসীদের তথ্য সংগ্রহ করে গণমাধ্যমে প্রকাশ করা অভিকে এই সম্মাননা দেওয়া হয়। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনকোর পক্ষ থেকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। শনিবার ব্রুকলেনে অনুষ্ঠিত হয় 14তম পথমেলা। এই আয়োজনেই বিভিন্ন ক্যাটাগরিতে কমিউনিটিতে অবদান রাখায় অভিসহ বেশ কয়েকজনকে সম্মাননার স্মারক দেওয়া হয়। পথমেলায় অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, কাউন্সিল ম্যান শাহানা হানিফ। অভির হাতে পুরস্কার তুলে দেন নিউ ইয়র্কের ব্রুকলিনের কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জেলস। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, চার্চ ম্যাকডোনাল্ডস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনকোর সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারি, মেলার কনভিনার মামুনুর রশিদ সহ অনেকে। আমাদের এই অঞ্চলে, এই ব্রুকলিনে, বিশেষ করে ব্রুকলিনে কেউ এরকম ভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করেনি এর আগ পর্যন্ত। নিরবিচ্ছিন্নভাবে সে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। সিএমবিবি এর পক্ষ থেকে একটা ক্রেস্ট বা সম্মাননা দিয়েছি আজিমুদ্দিন অভিকে, কারণ সে যেভাবে কাজ করেছে করোনার
পরবর্তীতে এবং করোনা সময়কালীন বিভিন্ন জায়গায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন সংবাদ সংগ্রহ করেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে। প্রবাসীরা তার মাধ্যমে অত্যন্ত উপকৃত হয়েছে। এই জন্য আমরা সিএমডিবি এর পক্ষ থেকে এবং এজ এ কমিউনিটির পক্ষ থেকে তাকে আমরা সম্মাননা প্রদান করেছি। বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী 5 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাইম টুটুল। প্রধান অতিথি ছিলেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, সালে আহমেদ রুমেল সহ অনেকে। সভা পরিচালনা করেন সোহাগ রানা। প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের উদ্যোগে দক্ষিণ আফ্রিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির জোহানেসবার্গের মেফারে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল হক। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মেরাজ মিয়া, সহসভাপতি আনিস রহমান, নেক মানির সিইও কাজী ফরহাদ কামাল, মোস্তাফিজুর রহমান সহ অনেকে। সময় সভাপতি আলী হোসেন জানান, জাঁকজমক আয়োজনে আগামী 8 অক্টোবর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। জোহানেসবার্গের ফ্রোটসবার্গ প্রাইমারি স্কুলে হয় এর আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক KM আখতারুজ্জামান। সদস্য সচিব মনির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোশাররফ হোসেন, নজরুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান অপু, আব্দুর রহিম ও যুবদল সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। আলোচনা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সন্ধ্যায় 7 দিনের ইউরোপীয় ইউনিয়ন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে এমনটাই জানিয়েছেন সংস্থাটির হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি। আয়োজনে বাংলাদেশের তরুণ স্বল্পদৈর্ঘ্য নির্মাতাদের পুরস্কৃত করা হয়। 15টি চলচ্চিত্র নিয়ে 7 দিনব্যাপী ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব। তরুণদের কাছে বিশ্বের কালজয়ী সিনেমাগুলো পৌঁছে দেয়া ও তরুণ নির্মাতাদের চলচ্চিত্রগুলো বিশ্বের দরবারে পৌঁছে দিতেই এমন আয়োজন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়ন। বিভিন্ন দেশের কূটনীতিক সহ 300 অতিথি উপস্থিত ছিলেন আয়োজনে। এ সময় চলচ্চিত্রের পরিধি বাড়াতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতায় সেরাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। আমি মনে করি ইয়াংদের ইন্সপায়ার করার জন্য এরকম একটা ইভেন্ট রিয়েলি অ্যাপ্রিশিয়েট। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সুযোগ বাড়াবে কিনা জানি না, তবে নতুন ফিল্ম মেকাররা এখানে অ্যাওয়ার্ড পাইলে তারা ইন্সপায়ার হবে। পোস্টার নিয়ে এটা আমার 10ম অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনালি এটা 3rd অ্যাওয়ার্ড। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক অভিযাত্রা জোরদার করতে এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন। এই আয়োজনের মাধ্যমে তরুণ চলচ্চিত্র নির্মাতারা উৎসাহ পাবে বলেও জানান তিনি। বাংলাদেশের সাথে সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করতেই এমন আয়োজন। এরকম আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের 15টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে। তরুণ নির্মাতাদের কাজ আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে কাজে দেবে এরকম আয়োজন। উৎসবের চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আলিয়াস প্রসেস, ডাচ ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। উৎসব শেষ হবে 23 সেপ্টেম্বর। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন এশিয়ান গেমসে নেপালকে হারাতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপের অপর 2 দল শক্তিশালী জাপান ও ভিয়েতনামের বিপক্ষে লড়াই করতে চান সাবিনা সানজিদারা। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে সোমবার চীনের উদ্দেশ্যে রওনা হবে দল, যেখানে প্রথম ম্যাচে 2011 বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে লড়বে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। এর পরের ম্যাচ র্যাঙ্কিংয়ের 34 নম্বরে থাকা ভিয়েতনামের বিপক্ষে এই 2 ম্যাচে লড়াই করার কথা জানালেন অধিনায়ক সাবিনা খাতুন। তবে গ্রুপের 3য় ম্যাচে নেপালকে হারাতে চায় তার দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 142 নম্বরে। চীনের হাংজুতে 22 সেপ্টেম্বর এশিয়ান গেমস মিশন শুরু করবে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ যখন হয়, জাপান, ভিয়েতনাম এদের নাম হচ্ছে খুবই কমন এবং সবাই জানে, এবং তাদের ফুটবলের যে ধারাটা তারাও সবাই জানে। সো ওদের সাথে যদি আমাদেরকে একদম আমাদের কাছে যদি টু বি ভেরি অনেস্ট এবং আমাদের কাছে যদি আশা করেন যে আমরা জাপানকে হারাই আসবো, তাহলে এটা আমি বলবো এটা হয়তো আল্লাহর অশেষ রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না। ভিয়েতনামের অ্যাটাকিং সাইডটা আমরা এখনো জানি না, কারণ ওয়ার্ল্ড কাপে 3
তিনটা ম্যাচে ওরা ডিফেন্সিভ খেলেছে 5-3, 5-3-2 টাইপের কাউন্টার অ্যাটাক ওদের দেখেছি। সো আমাদের কানেক্টেড থাকাটা জরুরি হচ্ছে যে বল আমরা হারালে কানেকশনটা হবে ক্লোজ, কম্প্যাক্টনেস, তারপরে আবার বল পেলে কতটুকু আমরা যেতে পারি। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত লিবিয়ার শহর দেরনায় লাশের গন্ধ, কিছুক্ষণ পরপর ভেসে উঠছে মরদেহ, জমা পানি বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। মরদেহের সন্ধান ও দাফনের আশায় এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন স্বজনরা। উন্নত সরঞ্জাম না থাকায় উদ্ধার কাজে নেই গতি। দুঃসহ সময় পার করছে বেঁচে যাওয়ারা। 11,000-এর বেশি মরদেহের ঠাঁই হয়েছে গণকবরে। গত 3 দিনে উদ্ধার হয়েছে আরও 450। নিখোঁজ 10,000-এর বেশি মানুষের সন্ধান আদৌ মিলবে কিনা আছে শঙ্কা। তবুও প্রতীক্ষায় স্বজনরা। পচা গলা লাশ আর আবর্জনার তীব্র গন্ধ, এর মধ্যেই চলছে উদ্ধারকারী দলের তৎপরতা। অভিযান চলছে, তবে খুবই জটিল। পানি সব ভাসিয়ে নিয়েছে, গাছপালা, গাড়ি, আসবাব, ঘরবাড়ি। পানির নিচে বহু মরদেহ। মাস এমনকি বছর লেগে যাবে পুরো উদ্ধার প্রক্রিয়ায়। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস বলছে, লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে ক্ষতিগ্রস্ত 8 লাখ মানুষ, অর্থাৎ দেশটির মোট জনগোষ্ঠীর 11.4%। দুটি বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া দেরনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার। রাস্তাঘাট বলতে কিছু অবশিষ্ট নেই। বসত বাড়িতে পুরো কাদার স্তর। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে বেঁচে থাকার লড়াই। কঠিন সময় পার করছে দেরনার বাসিন্দারা। কেবল আল্লাহ জানে আমরা কিসের মধ্যে আছি। এভাবে বাঁচা সম্ভব নয়। আমরা রাস্তায় পড়েছিলাম, কোনো সরকার সহায়তায় আসেনি। ত্রিপলি, মিসারাতা সহ অন্য শহরের মানুষ এগিয়ে এসেছে। পুরো উপত্যকা ভেসে গেছে, কোনো রাস্তা নেই, খাবার পানি নেই। উর্বর ভূমি ছিল এটা, গম বার্লি চাষ করতাম। এই বাড়িতে 4 পরিবারের 30 জন সদস্য ছিল। কেউ নেই আর, সব হারিয়েছি আমরা। চলমান পরিস্থিতিতে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। 2.5 লাখ ক্ষতিগ্রস্তের জন্য সহায়তা পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 29 টন মেডিকেল ও জরুরি পণ্য নিয়ে বেনগাজি পৌঁছেছে WHO-র একটি বহর। মোবাইল হাসপাতাল সহ অন্যান্য সহায়তা নিয়ে পৌঁছেছে রাশিয়ার 3য় ফ্লাইট। লিবিয়ার দুর্গতদের জন্য $71 মিলিয়ন তহবিল গঠনের কথা জানিয়েছে জাতিসংঘ। সহায়তা পাঠিয়েছে ইতালি, সৌদি আরব সহ আরও অনেক দেশ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে নামাজ আদায়। লিবিয়ার প্রলয়ঙ্কারী দুর্যোগে বিধ্বস্ত নগরী দেরনাতে দেখা গেল হৃদয়স্পর্শী এমন দৃশ্য। রোববার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় ধ্বংস হওয়া একটি ভবনের ছাদে সারি সারি দাঁড়িয়ে নামাজ পড়ছেন একদল মুসল্লি। নামাজ যতটা উদ্ধারকর্মী বলে জানা গেছে। গেল রোববার ঘূর্ণিঝড় এবং শহর রক্ষার 2টি বাঁধ ভেঙে সৃষ্টি হয় ভয়াল এই পরিস্থিতির 1,20,000 বাসিন্দার শহরটি প্রাণ হারিয়েছেন 11,000-এর উপর। জাতিসংঘ বলছে ভয়াবহ এই দুর্যোগে এখনও নিখোঁজ 10,000-এর বেশি বাসিন্দা। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।